হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার টেস্ট পেপার সলভিং ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা সলভ করব বরিশাল বোর্ড 2021 আর 22 সালের কোশ্চেন। তো চলো দেরি না করে আমরা সলভ করা শুরু করি। তো প্রথমে যেটা সলভ করব সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2021 সালে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আমরা সলভ করব। আর আমরা সলভে যাওয়ার পূর্বে একটা কথা তোমাদেরকে বলে দিই, কমার্সের স্টুডেন্টদের কিন্তু প্রথমে বেসিক যে প্রবলেমটা হয় অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা কিন্তু টাইমলি অ্যান্সার করে বের হয়ে আসতে পারি না। এটার বড় একটা কারণ হচ্ছে আমাদের যে টাইমগুলো আছে সেই টাইমগুলো আমরা ঠিকঠাক মতো ভাগ করতে পারি না, বা একটা স্ট্র্যাটেজির এখানে গ্যাপ আছে। স্ট্র্যাটেজিটা কি? তুমি আর্থিক বিবরণী তো তোমার 2টা মাস্ট অ্যান্সার করতে হবে। এখন বাকি যে 5টা সৃজনশীল তোমার অ্যান্সার করতে হবে, ওই 5টা থেকে যেইগুলা তোমার শর্টলি অ্যান্সার করে তুমি বের হয়ে আসতে পারবা, বা যেইগুলাতে তোমার সময় কম লাগে ওই টপিকগুলাতে তুমি ফোকাস করবা। বোঝা গেছে? তো আমরা 1 নম্বর সৃজনশীলটাকে সলভ করব। তো এখানে বলা আছে যে জনতা ট্রাভেল এজেন্সির রেওয়ামিল দেওয়া আছে। তো বিষাদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী বা মালিকানা সত্ত্ব বিবরণী, অর্থাৎ আর্থিক বিবরণী যে 2টা ম্যাথ কম্পালসারি, এখানে কিন্তু তোমার ম্যাক্সিমাম স্টুডেন্টেরই টাইমটা বেশি যায়। তো টাইমটা যেন কম যায় এজন্য কিছু নিয়ম আছে। আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতেই বলি যে তোমার দফার যে বিভাগগুলো আছে, অর্থাৎ নগদান হিসাব, তারপরে সেবা রাজস্ব, অগ্রিম বীমা, এই যে খাতগুলো আছে খাতগুলো আইডেন্টিফাই করে ফেলা কোনটা কোন খাতের আন্ডারে পড়তেছে। হ্যাঁ, তো আমরা তো জানি আর্থিক বিবরণীকে টোটাল 3টা ভাগে আমরা ভাগ করতে পারি: বিশদ আয় বিবরণী, আয় বিবরণী, এগুলো তোমরা সবাই জানো। তো আমি আরেকবার একটু বলে দিই, আরেকবার একটু রিমাইন্ডার দিয়ে দিই। তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। হ্যাঁ, এই 3টাই বই আছে টোটাল। তো এইগুলা থেকে মূলত আমরা কি নির্ণয় করি? বিশদ আয় বিবরণীতে আমরা নেট লাভ বা ক্ষতি, নেট লাভ বা ক্ষতি নির্ণয় করি। এখানে হচ্ছে মালিকের মূলধন নির্ণয় করি, আর এখানে হচ্ছে সম্পদ ও দায় আমরা বের করি। হ্যাঁ, তো এটা ছিল তোমার বেসিক কনসেপ্ট। তো প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি এগুলো বলে নিই যেন তোমরা রিভাইজ দিতে সুবিধা হয়। হ্যাঁ, তো এখন আমরা মেইন বিষয়ে প্রবেশ করব বা মেইন কনসেপ্টটা জানবো। সেটা হচ্ছে আমার যে রেওয়ামিলের যে এন্ট্রিগুলো আছে সেটা তোমার একবার প্রভাব ফেলবে বা যে কোনো একদিকে প্রভাব ফেলবে যে কোনো বইয়ের। আর সমন্বয় যে এন্ট্রিগুলো আছে, সমন্বয়ের এন্ট্রি 2 দিকে প্রভাব ফেলবে। হ্যাঁ, তাহলে রেওয়ামিলের যে এন্ট্রিগুলো আছে সেটা কয়বার প্রভাব ফেলবে? একবার। আর সমন্বয়ের এন্ট্রি 2 বার প্রভাব ফেলবে। এখন সমন্বয়ের এন্ট্রি 2 বার প্রভাব ফেলবে। সমন্বয় 2 প্রকার হতে পারে। এখানে যে সমন্বয়গুলো দেওয়া থাকবে এটা, আর রেওয়ামিলের মধ্যে সমন্বয় থাকতে পারে, যেমন এটা একটা সমন্বয়। হ্যাঁ, তো আগে আমরা হিসাবের খাতগুলো আলাদা করে ফেলি। যেমন নগদ একটা চলতি সম্পদ, তাই আমরা এখানে চলতি সম্পদ লিখলাম। সেবা রাজস্ব এটা একটা আয়, তাই আমরা আয় লিখলাম। অগ্রিম বীমা মানে কি? একটা চলতি সম্পদ লিখলাম, চলতি সম্পদ চসব। যন্ত্রপাতি কি? তোমার দীর্ঘমেয়াদী সম্পদ, বা এটা তোমার স্থায়ী সম্পদ। হ্যাঁ, স্থায়ী সম্পদ, তাহলে স্থায়ী সম্পদ। বিজ্ঞাপন খরচ এটা কি? তোমার ব্যয়। বেতন খরচ এটা কি? তোমার ব্যয়। এখানে আয় ব্যয় আমি নরমালি লিখতেছি কেন? কারণ এখানে দেখো এক ধাপ আয় বিবরণী তৈরি করতে বলছে, আর যেখানে এক ধাপ আয় বিবরণী তৈরি করতে বলে সেখানে শুধু আয় আর ব্যয় হিসাবে ডিটেক্ট করলেই চলবে। এটা যদি বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী হতো তাহলে কিন্তু আমি বিজ্ঞাপন খরচটাকে শুধু ব্যয় লিখতাম না, লিখতাম পরিচালন ব্যয়। হ্যাঁ, বেতন খরচটাকে শুধু ব্যয় লিখতাম না, লিখতাম পরিচালন ব্যয়। বোঝা গেছে? অফিস সাপ্লাইজ কি? তোমার স্থায়ী সম্পদ। উত্তোলন মালিকানা সত্ত্বের ভিতরে পড়ে মশ। ব্যাংক জমা চলতি সম্পদ লিখে ফেললাম। প্রাপ্য হিসাব চলতি সম্পদ লিখে ফেললাম। এটা ঋণ কি? তোমার দীর্ঘমেয়াদী দায়। তো দীর্ঘমেয়াদী দায়ের শর্ট ফর্ম কি? দীর্ঘমেয়াদী দায়। তারপরে মূলধন মালিকানা সত্ত্বের মধ্যে পড়তেছে, ভাড়া প্রদান ব্যয়ের মধ্যে পড়তেছে। এটা যেহেতু এক ধাপ, আমরা শুধু ব্যয় লিখলাম। তো তারপরে ব্যবহৃত অফিস সাপ্লাইজের পরিমাণ এত টাকা।
তার মানে কি অফিস সাপ্লাইজের তোমার ইয়ে আছে, সমন্বয় আছে, তাহলে অফিস সাপ্লাইজের উপর স্টার্ট দাও। অফিস সাপ্লাইজের উপর কি দিবা? স্টার্ট দিবা। তার মানে এখানে তোমার সমন্বয়ের এন্ট্রি আছে। এবার প্রত্যেকটা যে সমন্বয়ের এন্ট্রি আছে, যন্ত্রপাতির উপর অপচয় আছে, এই যে যন্ত্রপাতি কোথায়, এখানে স্টার্ট দাও। স্টার্ট দেখে বুঝতেছো এই ফার্স্টে তোমার ফরজ কাজ হচ্ছে এক্সাম হলে ঢুকে তুমি আগে কোশ্চেন অ্যানালাইসিস করবা। এটাতে ইনিশিয়ালি কিছু টাইম তোমার যেতে পারে, বাট তুমি যখন অ্যানসার করতে বসবা তখন দেখবা ধাপাধাপ তোমার অ্যানসার করতে পারতেছো। বোঝা গেছে? তো এই কাজগুলো করবা। ব্যাংক জমার মধ্যে 2000 টাকার একটি চেক অমর্যাদা হয়েছে, তারপরে ব্যাংক জমা কই আছে, ব্যাংক জমা স্টার্ট দাও। তার মানে এগুলোতে তোমার সমন্বয়ের এন্ট্রি আছে। এখন আমরা সলভে যাব, চলো দেখি কোশ্চেন কি কি আছে। ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো, এক ধাপ আয় বিবরণী তৈরি করো, 31 ডিসেম্বর 2020 তারিখে ট্রাভেল এজেন্সির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আচ্ছা, ফার্স্টে কি বলছে? ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো। ঋণের সুদ, ঋণ কত আছে? 10%। এখানে কত পর্যন্ত তারিখ দেওয়া আছে? 31/5। তার মানে আমরা 6 থেকে কাউন্ট করব। 6, 7, 8, 9, 10, 11, 12, 7 মাস। তার মানে এখানে কত টাকা আছে? 15,000 ইন্টু 10% ইন্টু 7/12। বোঝা গেছে? 7 মাসের ঋণ। এটা হচ্ছে ঋণের বকেয়া সুদ। ঋণের বকেয়া সুদ। ক্রেডিট যে সুদ হয় ডেবিট, ডেবিটের বকেয়া কি? তোমার দায়। খরচের বকেয়া দায়। অগ্রিম খরচ সম্পদ আর খরচের বকেয়া দায়। এই যে ঋণের সুদের পরিমাণ দেখো, 15,000 ইন্টু 10% ইন্টু 7/12 কত টাকা আসতেছে? 875 টাকা। 15,000 10% কত তোমার? 1500 টাকা। 1500 7/12 করলে 875 টাকা আসতেছে। অর্থাৎ টোটাল ঋণের সুদের পরিমাণ তোমার 875 টাকা। বোঝা গেছে? এখন আসতেছি সেকেন্ড কোশ্চেন কি ছিল? এক ধাপ আয় বিবরণী তৈরি করো। তো এক ধাপ আয় বিবরণীতে আমরা জাস্ট আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে দিব। এটা তেমন কমপ্লিকেটেড কিছু না। এখানে আয়গুলো দেখবো, ব্যয়গুলো দেখবো, দেখে আমরা আয় থেকে ব্যয়টা বাদ দিয়ে দিব। ওকে, আচ্ছা দেখো এই যে এখানে বিশদ আয় বিবরণী ট্রাভেল এজেন্সির 31 তারিখে সমাপ্ত বছরের জন্য দেওয়া আছে। আয় সমূহ আমরা দেখি কি কি আয় আছে। সেবা রাজস্ব ছিল, এটা আয়। যোগ অলিখিত সেবা রাজস্ব, অর্থাৎ দেখো সমন্বয়ে অলিখিত সেবা রাজস্ব আছে। এই যে 5,000 টাকার রাজস্ব অর্জিত হয়েছে কিন্তু হিসাবভুক্ত হয়নি। তার মানে এটা কি? তোমার অলিখিত সেবা রাজস্ব। তো এখানে তুমি স্টার্ট দিবা, যেহেতু এটা সমন্বয় আছে। তো তুমি যখন সেবা রাজস্বটা ইনক্লুড করবা, স্টার্ট দেখে বুঝবা যে এটা সমন্বয় আছে। বোঝা গেল? তো তাহলে তোমার সময়টা বেঁচে গেল। তুমি একবার এটা দেখতেছো, আবার সমন্বয় আসতেছো, আবার এটা দেখতেছো, আবার সমন্বয় আসতেছো। এটা কিন্তু তোমার টাইম খেয়ে দিচ্ছে। তাই এই জিনিসগুলা তুমি যদি আগে থেকে স্ট্র্যাটেজিক্যালি করতে পারো, তোমার এক্সাম হলে অনেকের থেকে তুমি দ্রুত অ্যান্সার করে বের হয়ে আসতে পারবা। আচ্ছা, অলিখিত সেবা রাজস্ব যোগ দিলাম। তারপর ব্যয়গুলো কোনগুলো ছিল দেখো, ব্যয় কোনগুলো ছিল? এই যে আয় গেল, আয় বাদ লেখার সাথে সাথে আমরা কেটে দিব। তার মানে এটার কাজ আমরা এন্ট্রি করে ফেলছি। ব্যয় কোনগুলো? এই যে ব্যয়, বিজ্ঞাপন খরচ ব্যয়, বেতন খরচ ব্যয়, হ্যাঁ, তারপরে ভাড়া প্রদান ব্যয়, এগুলো কি তোমার ব্যয়। এই যে বিজ্ঞাপন খরচ ব্যয়, বেতন খরচ ব্যয়, বীমা খরচ ব্যয়। তারপরে এই যে ব্যবহৃত অফিস সাপ্লাই, যেগুলো কিন্তু ব্যয়। ব্যবহৃত অফিস সাপ্লাইটা কোথায় ছিল? সমন্বয় ছিল। তো ব্যবহৃত অংশটুকু তোমার ব্যয়ের মধ্যে পড়বে, আর অব্যবহৃত যেটা সেটা তোমার চলতি সম্পদের মধ্যে পড়বে। মনে থাকবে? এটা খাতায় নোট করে ফেলতে পারো। বীমা খরচ, বীমা খরচ ইনক্লুড করলা, যন্ত্রপাতির অপচয় লিখলা। ঋণের সুদ, ঋণের সুদ তো আমরা পাইছি, ঋণের সুদ একটা ব্যয়। ক্রেডিট জেলের সুদ কি তোমার? ডেবিট। ক্রেডিট জেলের সুদ ডেবিট, আর ডেবিট মানে কি তোমার খরচ। তাই ঋণের সুদ একটা ব্যয়। ভাড়া প্রদান তো লিখলা। তো টোটাল কত আসতেছে আমার? এখানে 1,000, 2,500, 3,500, 1,200, 2,000, 875, 2,000। তো টোটাল আসতেছে 13,075 টাকা। তো 65,000 থেকে 13,075 টাকা বাদ দিলে কত থাকতেছে? তোমার 51,925 টাকা। তো এটাই হচ্ছে তোমার নেট মুনাফা। তাহলে কোন কোন জায়গায় তোমার দেখতে হবে? যে যন্ত্রপাতির অপচয়, এটা তোমার সমন্বয় ছিল। ব্যবহৃত অফিস সাপ্লাইজ, এটা সমন্বয় ছিল। তারপরে তোমার ঋণের সুদ, এটা সমন্বয় ছিল, যদি এটা রেওয়া মিলের সমন্বয় ছিল। হ্যাঁ, তাই ঋণের সুদটা কি তোমার ব্যয়। এই যে ঋণের সুদ, এটা দীর্ঘমেয়াদী দায় প্লাস এখানে যেহেতু তোমার পার্সেন্টেজ দেওয়া আছে, তার মানে ঋণের সুদ একবার ব্যয় হবে আর একবার দায় হবে। এই যে ব্যয়, এটা লিখে নিবা সাথে সাথে। তো এইভাবে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা অ্যান্সার করব। ওকে,
তারপর আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলছিল। তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে আমরা জানি সম্পদগুলো একসাথে আসবে, তারপরে দায় ও মালিকানা সত্ত্ব একসাথে আসবে। যদি মিলে যায় তাহলে বুঝবো আমার আর্থিক অবস্থার বিবরণীটা সঠিক হয়েছে। তো সম্পদ সময়ের মধ্যে কি কি ছিল? চলতি সম্পদের মধ্যে নগদ, অগ্রিম বীমা, অগ্রিম বীমার থেকে মেয়াদ উত্তীর্ণ অংশটা আমার বাদ দিতে হবে। তোমার সমন্বয় যেটা ছিল, সমন্বয় মেয়াদ উত্তীর্ণ অংশ কত ছিল? 1200 টাকা ছিল। তো 1200 টাকাটা আমার বাদ দিতে হবে। তারপর অফিস সাপ্লাই থেকে ব্যবহৃত অংশটুকু বাদ দিলে বাকি যে অব্যবহৃত অংশটুকু থাকবে এটা হচ্ছে সম্পদ। এই যে ব্যবহৃত অংশটুকু বাদ দিলাম, দিলে কত থাকতেছে? 5700। এটা হচ্ছে অব্যবহৃত অংশ, এটা হচ্ছে আমার চলতি সম্পদ। ব্যাংক জমা থেকে অমর্যাদাকৃত চেক বাদ যাবে, যেহেতু অমর্যাদাকৃত চেক হয়েছে তাই এটা কিন্তু ব্যাংক জমা থেকে টাকাটা চলে যায়নি, তাই এটা বাদ যাবে। ব্যাংক জমা থেকে অমর্যাদাকৃত চেক আমরা বাদ দিলাম, বাদ দিয়ে কত থাকতেছে? 5000। প্রাপ্য হিসাবের সাথে অলিখিত সেবা আয় যোগ হবে, প্রাপ্য হিসাবের সাথে অলিখিত সেবা আয় যোগ হবে। তো 10,000 সাথে 2 যোগ করলে 12,000 থাকতেছে। তো দেখো একটা জিনিস, অমর্যাদাকৃত যে চেকটা আছে, মানে চেকটার অমর্যাদা করা হয়েছে, মানে তোমার চেকটা গ্রহণ করা হয়নি, সেটাকে বলা হচ্ছে অমর্যাদাকৃত চেক। এটা ব্যাংক জমা থেকে বাদ যাবে একবার, আর একবার প্রাপ্য হিসাবের সাথে যোগ হবে। প্রাপ্য হিসাব মানে কি? আমার যে দেনাদার, দেনাদার আমার কাছ থেকে টাকাটা পাইতো, তো যেহেতু ব্যাংক থেকে অমর্যাদাকৃত হয়েছে, ব্যাংক থেকে ফেরত গেছে, তারপর দেনাদারের অ্যাকাউন্টে চলে যাবে, তাই দেনাদারের সাথে যোগ হয়ে গেছে। তাই এইটা সমন্বয়টা একটু মনে রাখবা, অমর্যাদাকৃত চেকের যে সমন্বয়টা। এই যে ব্যাংক জমার মধ্যে 2000 টাকার একটি চেক অমর্যাদাকৃত হয়েছে, একবার যাবে প্রাপ্য হিসাবের মধ্যে আর একবার ব্যাংক জমার মধ্যে। হ্যাঁ, এই যে ব্যাংক জমার মধ্যে দেখো এই যে স্টার দেওয়া ছিল, আর প্রাপ্য হিসাবের এখানেও স্টার দিতে হবে। এখান থেকেও তোমার অর্থাৎ এখানে দুই জায়গায় ইমপ্যাক্ট পড়তেছে, দুইটাই কিন্তু সম্পদ, একটা জায়গায় প্লাস হয়ে যাচ্ছে আর এক জায়গায় মাইনাস হয়ে যাচ্ছে। বোঝা গেল? ওকে। তারপরে সম্পদের স্থায়ী সম্পদের মধ্যে ছিল যন্ত্রপাতি, এটা থেকে পুঞ্জীভূত অবচয় বাদ যাবে। তো টোটাল তোমার মোট সম্পদ কত? 77,800 টাকা, 77,800। এখন দায় ও মালিকানা সত্ত্ব দেখবো। দায়ের মধ্যে ছিল চলতি দায়, চলতি দায় করতে এই যে ঋণের বকেয়া সুদ, আমি আগেই বলছিলাম ঋণের বকেয়া সুদ, ক্রেডিট জেরের সুদ ডেবিট, আর ডেবিটের বকেয়া দায়, ডেবিটের বকেয়া দায়। আর আরেকটা জিনিস আমি প্রত্যেকটা ক্লাসে বলি, অগ্রিম আয় আর হচ্ছে অগ্রিম ব্যয়। তারপরে তোমার বকেয়া আয়, বকেয়া আয় আর বকেয়া ব্যয়। আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়, আর ব্যয়ের অগ্রিম সম্পদ। ঠিক আছে? আর আয়ের বকেয়া সম্পদ আর বকেয়া ব্যয় হচ্ছে দায়, অর্থাৎ উল্টাটা। এটা মনে রাখলেই হবে, অগ্রিমটা মনে রাখলে বকেয়াটা আমার মনে থাকলে। আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়, তার মানে আয়ের বকেয়া হবে সম্পদ। বোঝা গেছে? অর্থাৎ এটা রিভার্সটা এটা। তো আমরা যেখানে ছিলাম, চলতি দেওয়া হচ্ছে ঋণের সুদ, ক্রেডিটের সুদ ডেবিট, ডেবিটের বকেয়া কি? অর্থাৎ খরচের বকেয়া কি? তোমার দায়। এই যে দেখো খরচ, ব্যয় বা খরচ, খরচের বকেয়া কি? তোমার দায়। তাহলে এখানে দায়ের ঘরে আমরা দিচ্ছি 875 টাকা দিলাম। তারপরে দীর্ঘমেয়াদী দায় কত ছিল? 15,000 টাকা। মালিকানা সত্ত্ব মূলধনের সাথে নিট মুনাফা যোগ করব। নিট মুনাফা তো আমরা আগের থেকেই পাইছি, খ নম্বরেই পাইছি। নিট মুনাফা কত? 51,925 টাকা যোগ করলাম, 63,925 টাকা আসতেছে। এটা থেকে আমরা উত্তোলন বাদ দিব, 2000 বাদ দিলে থাকতেছে 61,925 টাকা। তো আমরা টোটাল যোগ করে দেখতেছি 77,800 হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব, আর তোমার মোট সম্পদ হচ্ছে 77,800। যেহেতু আমার এই দুটা মিলে গেছে, তার মানে আমার আর্থিক অবস্থার বিবরণী পুরো শুদ্ধভাবে করা হয়েছে। বোঝা গেল? দুনিয়াতে সবথেকে শান্তির ফিলিংস হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী মিলে যাওয়া। ওকে, এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করব। 2 নম্বরে সেম ভাবে আমরা আগে ব্যয়ের ক্রাইটেরিয়া করে ফেলবো, তারপরে আমরা কোশ্চেনগুলো সলভ করব। তো সেম ভাবে তুমি ব্যয়ের ক্রাইটেরিয়া করে ফেলবা। হাতে নগদ কি তোমার?
চলতি সম্পদ দিলে ব্যাংক জমা অতিরিক্ত চলতি দায়, মজুদ পণ্য তোমার মজুদ পণ্য এটা কি 1/1/2020, তার মানে প্রারম্ভিক মজুদ পণ্য বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়ে। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি? প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ মাইনাস সমাপনী মজুদ পণ্য। এটা যেহেতু বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়তেছে, তাহলে এটা বিক্রিত পণ্যের ব্যয় এভাবে দিব। বিনিয়োগ হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ। যন্ত্রপাতি কি? স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী সম্পদ, যেটাই লেখো না কেন। এটা তোমাদের মনে থাকলে হইছে। তোমাদের যে সূত্রটা দেওয়া আছে ওটা তো তুমি ধরে ধরে মুখস্থ করতে পারবে না, বাট কিছু টেকনিক আছে, যেমন বিক্রিত পণ্যের ব্যয় সূত্র, এটা তোমার বারবার দেখতে দেখতে মাথায় ওটা সেট হয়ে যাবে বা সলভ করতে করতে সেট হয়ে যাবে। ঠিক আছে? অবচয় সঞ্চিতি যন্ত্রপাতি কি? তোমার স্থায়ী সম্পদ। তো এখানে দন্তস্ব লিখবে, অর্থাৎ শর্ট ফর্ম গুলো লিখবা, যেটা যেই খাতের আন্ডারে পড়তেছে ওই খাতটা লিখে ফেলবা। ঋণ তোমার দীর্ঘমেয়াদী দায় এভাবে শর্ট ফর্ম লিখে ফেলবা। প্রাপ্য হিসাব চলতি সম্পদ লিখে ফেলবা। প্রদেয় হিসাব চলতি দায় লিখে ফেলবা। মূলধন মালিকানা সত্ত্ব লিখে ফেলবা। উত্তোলন। তো এইভাবে প্রত্যেকটা তুমি লিখবা। হ্যাঁ, এখানে অনেকগুলো দফা, আমি জাস্ট তোমার অর্ধেকটা করে দিলাম, সবগুলো তুমি এই দফাগুলো করবা, কোনো সমস্যা নেই। সেম জিনিস আমরা সলভ করতে করতে দফাগুলো দেখবো। আবার হিসাবকাল শেষে মজুদ পণ্য 3,50,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। আচ্ছা, মজুদ পণ্য। আবার প্রচারের জন্য 10,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, তার মানে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ। ক্রয় হিসাবে ইম্প্যাক্ট ফেলবে আর বিজ্ঞাপন হিসাবে ইম্প্যাক্ট ফেলবে। তার মানে এখানে ক্রয় হিসাব কই? এই যে ক্রয় হিসাবে ইম্প্যাক্ট ফেলবে, আর বিজ্ঞাপন কই? বিজ্ঞাপন, আচ্ছা এখানে এই যে বিজ্ঞাপন খরচে ইম্প্যাক্ট ফেলবে। তো এখানে স্টার্ট দিয়ে ফেলবা। তো এখানে যে সমন্বয়গুলো আছে এইভাবে তুমি স্টার্ট দিয়ে ফেলবা, আর তারপর হচ্ছে আমরা সলভ করব। তো ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করতে বসে, ভ্যাট চলতি হিসাব হচ্ছে বিক্রয়েরও আছে ক্রয়েরও আছে। তারপর হচ্ছে মোট লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলছে, তারপরে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাই মানে অল্প অল্প করে তোমার ক্রাইটেরিয়া চাইছে। তো চলো আমরা দেরি না করে সলভ করি। তো ফার্স্টে যেটা চাইছে ভ্যাট চলতি হিসাব, তো আমি বলছিলাম ভ্যাট চলতি হিসাব বিক্রয় হিসাব আসে, ক্রয় হিসাব আসে। তো ভ্যাট চলতি হিসাবে ব্যালেন্স বিডি যেটা ছিল এটা হচ্ছে 65,000 টাকা। এই যে ভ্যাট চলতি হিসাবে রেয়ামিলের মধ্যে যেটা ছিল, এই যে কত তোমার 65,000 টাকা। 65,000 টাকা হচ্ছে তোমার ব্যালেন্স বা ব্যালেন্স বিডি, যেটাই লেখো না কেন এটা আগে লিখতে হবে। তারপরে বিক্রয় হিসাব প্রস্তুত করতে হবে। বিক্রয় হিসাব কত? বিক্রয় কত তোমার? এই যে 15% ভ্যাট সহ। তো তোমার 9 লাখের 15% কত আসে? 9 লাখের 15%। তো ওইভাবে আমরা হিসাব করব। 9 লাখ থেকে 4,500 বিয়োগ দিব, তারপরে 5 লাখ থেকে 5,000 বিয়োগ দিব, দিয়ে ওইটার উপর যেহেতু 15% ভ্যাট, তাই 15 ডিভাইডেড বাই 115। ভ্যাট সহ বলছে কি তোমার, ভ্যাট সহ যেহেতু হিসাব করছে, তাই 100 সাথে 100%-এর সাথে 15% যোগ হয়েছে। হ্যাঁ, তাই 15/115 হয়েছে। আচ্ছা, তো দেখো এখানে তোমার ভ্যাট চলতি হিসাব, এই যে এটা বলছে 15% ভ্যাট সহ 5,000, আর এখানে তোমার 5 লাখ, সরি এখানে 9 লাখ। তো 9 লাখের তোমার 15% আর 5 লাখের তোমার 15%, আমরা এইভাবে হিসাব করে এটা 4,500 বিয়োগ দিছি, আর এটা 5,000 বিয়োগ দিছি, কত থাকতেছে তোমার 1,16,804 আর 63,261। তো এইভাবে আমরা চলমান ডেট ছকে এটা আমরা ডেবিট ক্রেডিট করে করছি। তো 65,000 এখানে ক্রেডিট, এটাও ক্রেডিট আসছে। 65 সাথে 1,16,804 যোগ হয়েছে, 1,81,804 হয়েছে। তো এটার সাথে 63,261 যোগ হয়, সরি বিয়োগ হয়, এই টাকাটা থাকতেছে 1,18,543 টাকাটা হচ্ছে এটা ক্রেডিট জেট। হ্যাঁ, তো ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট জেট 1,18,543 টাকা। বোঝা গেল? ওকে, আচ্ছা, তো এই গেল হচ্ছে আমার ক নাম্বার কোয়েশ্চেন। তো ক নাম্বার কোয়েশ্চেন গেল। তারপর হচ্ছে আমরা কত টাকা ইয়া করব, তারপর হচ্ছে আমরা সরি কয় নাম্বার সলভ করব, খ নাম্বার সলভ করব। আচ্ছা, তো তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে আমরা 5,000 4,500 কেন বাদ দিলাম? তো এটা যেহেতু ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ গেছে, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ গেছে, তাই এখানে এই দুইটা বাদ দিয়ে তারপরে 15% হিসাব করতে হবে। তাই দেখো এখানে
এই যে এখানে দেখো এই যে 4500 এটা হচ্ছে কিন্তু বিক্রয় ফেরত, হ্যাঁ বিক্রয় ফেরত, আর এটা হচ্ছে ক্রয় ফেরত। এটা বাদ দিয়ে তারপরে এটার উপর আমরা ভ্যাট কাউন্ট করছি। ওকে, আচ্ছা, তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে মোট লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো মোট লাভ বা ক্ষতি আমরা কিভাবে নির্ণয় করব? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই আমরা কিন্তু মোট লাভ পেয়ে থাকি। আচ্ছা, তো দেখো এখন আমরা যাই ম্যাথে চলে যাই। তো পণ্য বিক্রয়, তো এটা কি নিট বিক্রয়ের মধ্যে পড়তেছে। তো পণ্য বিক্রয় কোথায় আছে? বিক্রয় কই? এই যে পণ্য বিক্রয়। তো পণ্য বিক্রয় হচ্ছে নিট বিক্রয়ের মধ্যে পড়তেছে, আর এই যে বিক্রয় ফেরত এটাও নিট বিক্রয়ের মধ্যে পড়তেছে। তো এখানে নিট বিক্রয়ের গুলা দফাগুলো আমরা আইডেন্টিফাই করে তারপর হচ্ছে আমরা লিখবো। এই যে পণ্য বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিলাম, কত থাকতেছে? 8,95,500। তারপরে বিক্রয় ভ্যাট যেটা আমরা নির্ণয় করছি ওইটা লিখবো, লিখে দিব। 1,16,804 টাকা বাদ দিলে কত থাকতেছে? 7,78,696। এটা হচ্ছে আমার নিট বিক্রয়। তারপরে যাবো আমরা বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কি কি ছিল? মজুত পণ্য, এই যে দেখো প্রারম্ভিক মজুত পণ্য, এই যে বিক্রিত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুত পণ্য এন্ট্রি করবা আর কেটে দিবা। হ্যাঁ, এভাবে এন্ট্রি করবা আর কেটে দিবা। প্রারম্ভিক মজুত পণ্য, তারপরে পণ্য ক্রয়, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ যাবে, তারপরে বিনামূল্যে পণ্য বিতরণ, একবার ক্রয় থেকে বাদ যাবে, একবার বিজ্ঞাপন থেকে বাদ যাবে। হ্যাঁ, তারপরে ভ্যাট বাদ দিলা, ক্রয় পরিবহন দিলা, সমাপনী মজুত পণ্য বাদ দিলা। তো টোটাল যেটা থাকতেছে সেটা হচ্ছে কি তোমার মোট মুনাফা। তাহলে এখান থেকে তোমার মজুত পণ্য এন্ট্রি করলাম 2,50,000, তারপর হচ্ছে পণ্য ক্রয় এখানে 5 লাখ থেকে ফেরত বাদ দিয়ে, তারপরে বিনামূল্যে পণ্য বিতরণটা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে ভ্যাট বাদ দিলাম, বাদ দেওয়ার পরে তোমার ক্রয় পরিবহন যোগ করলাম, যোগ করে সমাপনী মজুত পণ্য বাদ দিলাম। তো টোটাল যে টাকা থাকতেছে তোমার বিক্রিত পণ্যের ব্যয় সেটা হচ্ছে 3,61,739 টাকা। তো দুইটা থেকে বাদ দিলে থাকতেছে 4,16,957 টাকা। আমার মোট মুনাফা হচ্ছে 4,16,957 টাকা। আচ্ছা, তারপর হচ্ছে তোমার চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছিল। তো চলতি সম্পদের এন্ট্রিগুলো আমরা লিখে ফেলবো। আমরা জানি হাতে নগদ, তারপরে বিনিয়োগের ডেবিট জেরের সুদ কি তোমার ক্রেডিট, আর ক্রেডিটের বকেয়া, ক্রেডিটের বকেয়া ডেবিট। তার মানে কি ক্রেডিটের বকেয়া হচ্ছে চলতি সম্পদ। তো এখানে কত ছিল বিনিয়োগের অনাদায়ী সুদ? 9%, 2,50,000 এর 9%। এখানে মনে পার্সেন্টেজ দেওয়াই ছিল, এই যে বিনিয়োগের সুদ। হ্যাঁ, বিনিয়োগের সুদ দেওয়া ছিল, আর এখানে 9% বিনিয়োগ আছে 1/7, তার মানে 700, 7, 8, 9, 10, 11, 12, 6 মাসের, 6 মাসেরটা হচ্ছে তোমার অনাদায়ী। এই যে 6 মাসেরটা অনাদায়ী। তো দেখো 2,50,000 9% করছে, আর রেওয়া মিলার যে 20,000 ওইটা বাদ দিছে। তো বাদ দিয়ে কত থাকতেছে তোমার? এত টাকা। এখানে হাতে নগদ 75, আর বিনিয়োগের অনাদায়ী সুদ হচ্ছে 2,500 টাকা। হ্যাঁ, 2,500 টাকা হচ্ছে বিনিয়োগের অনাদায়ী সুদ। আর প্রাপ্য হিসাব থেকে তোমার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা বাদ দিছে, তারপর সমাপনী মজুত পণ্য। তো এইগুলো হচ্ছে টোটাল চলতি সম্পদ। তো টোটাল চলতি সম্পদের পরিমাণ হচ্ছে 7,02,245 টাকা। তারপর হচ্ছে চলতি দায় দেখো কোনগুলা ছিল? ব্যাংক জমা অতিরিক্ত ছিল। তো ঋণের যে সুদটা টোটালটাই বকেয়া, ঋণের বকেয়া সুদটা তোমার 3,10% কাউন্ট করছে। রেয়া মিলে যেটা ছিল এটা বাদ দিছে। তো বাদ দিলে আমরা কত পাইতেছি? 1,19,000। তারপরে প্রদের হিসাব কাউন্ট হয়েছে, আর ভ্যাট চলতি হিসাব কোথেকে প্রাপ্ত? ভ্যাট চলতি হিসাব কি তোমার একটা দায়, ভ্যাট চলতি হিসাব কি তোমার দায়। যেহেতু ক্রেডিট জেড তাই দায়, আর যদি ডেবিট জেড হতো তাহলে সম্পদ হতো। তাহলে ক্রেডিট জেড যেহেতু ছিল, তো 1,18,543 পুরোটাই তোমার দায় হবে। তো দায় আমরা যোগ করলাম 2,83,543 টাকা। তো মোট চলতি দায়ের পরিমাণ এত, আর মোট চলতি সম্পদের পরিমাণ এত টাকা। বোঝা গেছে? আচ্ছা, তো আমাদের 2 নাম্বার কোশ্চেন সলভ করা শেষ। এখন আমরা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন সলভ করব। তো এটা মনে হয় লেনদেন থেকে আসছে, বরাবরই লেনদেন বা চ্যাপ্টার 2 থেকে আসে। তো এখানে আমরা কোশ্চেনটা দেখি কি আছে, যে জনাব আজরফ 1 জুন নগদ এত টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। আচ্ছা, তো এটা হচ্ছে তার প্রারম্ভিক মূলধন। তারপর হচ্ছে এন্ট্রিগুলো দেখি। বাবুলের কাছে নগদে পণ্য বিক্রয়, সরঞ্জাম ক্রয়, পণ্য ক্রয়, ক্রয় ফেরত, কমিশন,
তারপর হচ্ছে সুমির কাছ থেকে পণ্য ক্রয়, তার মানে কি বাকিতে পণ্য ক্রয়। হ্যাঁ, আর ভাড়া নগদে প্রদান, সুমির পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 10,500 টাকা প্রদান। তো এখানে কোশ্চেন গুলো চলো দেখে নিই। জনাব আজরফের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তারপরে 10, 14, 18 তারিখে লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও, আর লেনদেনগুলোর টেবুলার ছকে হিসাব সমীকরণে প্রভাব দেখাও। তো এটা খুবই কমন কোশ্চেন, হিসাব সমীকরণে প্রভাব দেখাও বা প্রমাণ করো যে a = l + ওই। তো এটা নরমালি কমন একটা কোশ্চেন লেনদেন এই চ্যাপ্টারটা থেকে। তো চলো আমরা দেরি না করে সলভ করা শুরু করি। প্রথমে কি বলছে, প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। তো প্রারম্ভিক মূলধন কত ছিল, তোমার নগদ ছিল, পণ্যদ্রব্য ছিল, আর ব্যাংক জমা ছিল। কত টাকা, 40,000, 12,000 আর 30,000 টাকা। টোটাল কত, 82,000 টাকা। তো আমার টোটাল 1 তারিখের প্রারম্ভিক মূলধন হচ্ছে তোমার 82,000 টাকা। তারপর খ নাম্বার বলছে যে তোমার জাবেদা দাখিলা দাও। তো তোমার কি জাবেদা ছিল, লেনদেনগুলো কি ছিল, যে বাবুলের প্রথমে কি 10 নাম্বার নগদে পণ্য ক্রয়। তো নগদে পণ্য ক্রয় করলে কি হয়, নগদ টাকা চলে যায়, আর ক্রয় করলে তোমার ব্যয় হয়। তাই ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপরে কি তোমার 14 নাম্বার কি ছিল, 14 নাম্বার ছিল ক্রয় ফেরত। ক্রয় ফেরত, তাহলে ক্রয় ফেরত এই এন্ট্রিটা করতে গেলে এটার আচ্ছা ক্রয় ফেরত। তো ক্রয় ফেরত এন্ট্রিটা করতে গেলে কার কাছ থেকে ক্রয় করছিল এটাকে জানা লাগবে, যে বাবুলের কাছে নগদে পণ্য বিক্রয়, নগদে অফিসে সরঞ্জাম ক্রয়, নগদে পণ্য ক্রয়। তো পণ্য ক্রয় যে করছিল 30,000, এটা ক্রয় ফেরত দিছে। বা সুমির কাছ থেকে পণ্য ক্রয় করছে 12,000 টাকা। তো ক্রয় ফেরত যেহেতু দিছে, তার মানে ক্রয় ফেরত দিলে আমার প্রদেয় যে হিসাব আছে, প্রদেয় হিসাব বা দায় হিসাব, এটা বৃদ্ধি পাবে, যেহেতু ধারে ক্রয় তাই বৃদ্ধি পাবে। আর ক্রয় ফেরত ক্রেডিট যাবে, ক্রয় ফেরত ক্রেডিট যাবে। তারপরে তোমার নগদ টাকা তোমার যেহেতু প্রাইসে 18 তারিখে লেনদেন ছিল, তোমার কমিশন পাওয়া গেল। তো যেহেতু কমিশন পাইছে, তার মানে আমার আয় হয়েছে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাই প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট হয়েছে, আর নগদান হিসাব ডেবিট হয়েছে, যেহেতু নগদ টাকা বেড়ে গেছে। তারপরে 30 তারিখে কি ছিল, পাওনার পূর্ণ নিষ্পত্তিতে এত টাকা প্রদান করা হলো। তার মানে কি প্রদেয় হিসাব হ্রাস পাইছে, আর প্রদেয় হিসাব হ্রাস পাইছে মানে কি দায় হ্রাস পাইছে। দায় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। তাই যেহেতু হ্রাস পাইছে, তাই প্রদেয় হিসাব সুমি ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে, যেহেতু নগদ টাকা চলে গেছে। আর আমার যে বাট্টাটা পাইছি, মানে যে ডিসকাউন্টটা পাইছি, এটা ক্রেডিট হবে। তো বাট্টা কত পাইছি, 1,500 টাকা। তো টোটাল এখানে আমার যোগফল আসতেছে 53,000 টাকা। তো এই ছিল তোমার সাধারণ জাবেদা। গ নম্বরে কি বলছে, গ নম্বরে বলছে হিসাব সমীকরণের টেবুলার ছকে প্রমাণ দেখাও। তো এখানে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব আগে তোমার ঘর টেনে ফেলবা। ঘর টেনে ফেলার পরে মালিকানা সত্ত্বে এই লাইনটা দরকার নেই, এটার পাশে ব্র্যাকেটে লিখে দিবা সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, অর্থাৎ ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িংস। ক্যাপিটাল মানে মূলধন, রেভিনিউ মানে আয়, এক্সপেন্সেস মানে ব্যয়, ড্রয়িংস মানে উত্তোলন। তো এটা তোমার আলাদা করে লেখার দরকার নেই। তারপর তুমি ডিরেক্ট এন্ট্রিতে যাবা। জুন 4 তারিখে কি হয়েছে দেখো, জুন 4 তারিখে আমার নগদ টাকা বৃদ্ধি পাইছে, এই জন্য নগদ 25,000 লিখলাম। আর আমার আয় বিক্রয় মানে আয় বৃদ্ধি পাইছে, যেহেতু বিক্রয় করে আমার আয়টা বৃদ্ধি পাইছে, অর্থাৎ 25,000 টাকা আমি মালিকানা সত্ত্বে দিলাম। ওকে, তারপর ক্লোজ করলাম, ক্লোজ করে ব্যালেন্স টানলাম, ব্যালেন্স টানলাম। নেক্সট 7 নাম্বার মানে 7 জুনে কি হয়েছিল, যে আমার নগদ 10,000 টাকা চলে গেছে, কারণ আমি অফিস সরঞ্জাম কিনছিলাম। তারপরে ক্লোজ করে দাও। তো 25 থেকে 10 গেলে 15 থাকতেছে, ব্যালেন্স টানলা। তারপরে 10 এখানে ব্যালেন্স টানলা, তারপরে বাকি ব্যালেন্স গুলো টানলা। হ্যাঁ, বাকি ব্যালেন্স গুলো তুমি নামালা। 28 তারিখে কি হয়েছে, 28 তারিখে তোমার প্রদেয় হিসাব বৃদ্ধি পাইছে, মানে দায় বৃদ্ধি পাইছে। দায় যেহেতু বৃদ্ধি পাইছে এবং খরচ তোমার বৃদ্ধি পাইছে, তাই খরচ যেহেতু মালিকানা সত্ত্ব কমায় দেয়, তাই এখানে 12,000 মাইনাস হয়েছে। তো সব যে আবার টানলা, এখান থেকে 15 নামালা, 10 নামালা, 12 নামালা, 25 নামালা, 12 নামালা। তারপর 29 তারিখ, 29 তারিখ তোমার যেহেতু নগদের টাকাটা কমে গেছে, কিসের বিপরীতে কমছে, খরচের বিপরীতে কমছে, অর্থাৎ মালিকানা সত্ত্ব তোমার কমাই দিছে, ভাড়া খরচের বিপরীতে কমছে, তাই মালিকানা সত্ত্ব কমাই দিছে। আর খরচ বৃদ্ধি পেলে কি ডেবিট। হ্যাঁ, খরচ বৃদ্ধি হলে ডেবিট, আর এটা মালিকানা সত্ত্ব কমায় দেয়। তাই দেখো মাইনাস ই দিছিলাম, হ্যাঁ মাইনাস ই দিছিলাম, তো এটা মাইনাস হয়েছে।
তো ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আমরা দেখি হিসাব করে কত থাকতেছে। 15 থেকে 10 গেলে 5 থাকতেছে, এখানে তোমার 10 থাকতেছে, 12 নামালাম, 25 নামালাম, এখানে 22 নামালাম। তো টোটাল যোগ বিয়োগ করে দেখলা সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব সেম হবে। এখানেও 15,000, এখানেও 15,000। যখন দেখবা দুই পাশ সমান মিলে গেছে তাহলে বুঝবা তোমার টেবুলার ছকটা সঠিকভাবে তুমি এন্ট্রি করতে পারছো। বোঝা গেছে? ওকে, তো 3 নাম্বার গেল। এখন আমরা 4 নাম্বার করব। 4 নাম্বারে কি আছে চলো দেখে নেই। 4 নাম্বারে বলছে যে এত সালে মিস্টার রাত খানের লেনদেনগুলো নিম্নরূপ। প্রারম্ভিক নগদ 5,000 টাকা, জমা অতিরিক্ত 2,000 টাকা। তারপর হচ্ছে 11,500 টাকার পণ্য বিক্রয় করে 5,500 টাকা 6,000 টাকা চেক প্রাপ্ত হয়ে ব্যাংকে জমা দেওয়া হয়েছে। 1200 টাকার পণ্য নিষ্পত্তিতে চেক পাওয়া গেছে, ব্যাংকে ধার্যকৃত চার্জ। আর বাকিগুলো তো আছেই, সবগুলো তো পড়ার সময় নেই বা সবগুলো পড়ার দরকারও নাই। আমরা ডিরেক্ট সলভে যাব। সলভে গেলে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। প্রদত্ত নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করতে বলছে, নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করতে বলছে, আর 3 ঘন্টা নগদান বই প্রস্তুত করতে বলছে। অর্থাৎ এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার নগদ প্রবাহ বিবরণী, এখান থেকে আসছে এই কোশ্চেনটা। নগদ প্রবাহ বিবরণী। ওকে, তো ডিরেক্ট আমরা সলভে যাই। এখানে বলছে নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করতে বলছে। তো নগদ বাট্টার পরিমাণ কি? তো আমি কত টাকা ছাড় দিলাম, এটা হচ্ছে নগদ বাট্টা। তো এখানে বাট্টার পরিমাণ কত ছিল? আমি মিস্টার রায়কে বাট্টা প্রদান করছি 1200 টাকা। এখান থেকে 1140 টাকা বাদ যাবে। তো যেই টাকাটা থাকবে সেটা হচ্ছে 60 টাকা। 60 টাকা হচ্ছে প্রদত্ত বাট্টা, মানে যে বাট্টাটা আমি দিছি বা প্রদান করছি। চলো কোথা থেকে আসতেছে 1200, এই যে মিস্টার রায়ের কাছ থেকে 1200 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 1140 টাকার চেক পাওয়া গেল। তার মানে মিস্টার রায় আমার কাছ থেকে টাকা পেত 1200। সে বললো না ভাই তোমার 1200 দেওয়া লাগবে না, তোমার জন্য কিছু টাকা ডিসকাউন্ট থাকতেছে, 60 টাকা ডিসকাউন্ট দিতেছে, তুমি আমাকে 1140 টাকায় দিও। তো এই যে 1200 থেকে 1140 বাদ দিল, 60 টাকা আমি পাইতেছি, এটা হচ্ছে কমিশন। হ্যাঁ, এটা হচ্ছে বাট্টা। তো এই বাট্টাটাই কি তোমার প্রদত্ত বাট্টা। এটা কি তোমার প্রদত্ত বাট্টা। তো এই বাট্টাটা আমি দিয়েছি, এই জন্য প্রদত্ত বাট্টা। তো মিস্টার রায়ের কাছ থেকে আমি টাকা পাইতাম, তো মিস্টার রায়ের কাছ থেকে টাকা পাইতাম। তো মিস্টার রায়, আমি বললাম যে তোমার 1200 টাকা দেওয়া লাগবে না, তুমি 1140 টাকা দাও। তো তখন বলছে খুশি হয়ে সে আমাকে চেক দিয়ে দিছে 1140 টাকা। তার মানে 60 টাকা আমার যে লস না, এই 60 টাকা হচ্ছে আমার প্রদত্ত বাট্টা। বুঝা গেছে? তারপর নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো। নগদ প্রাপ্তি থেকে তোমার নগদান হিসাব থাকবে, এই যে ছকটা তোমার করতে হবে। তো নগদ প্রাপ্তি কিসের বিপরীত হয়েছে? ক্রেডিট হিসাব খাতের বিপরীত হয়েছে। নগদ যে তুমি প্রাপ্তি হয়েছি তার নগদান হিসাব ডেবিট হবে, আর আমি যে ছাড়টা দিব সেটাকে বলে প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টা ডেবিট হবে, আর বাকিগুলো ক্রেডিট হবে। প্রাপ্য হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। হ্যাঁ, তো এখানে যেগুলো এন্ট্রি হবে জুলাই 3-এ বিক্রয় হিসাবের বিপরীতে আমার নগদ 11,500 টাকা পাইছিলাম, বিক্রয় হিসাব ক্রেডিটে আমার 11,500 টাকা যাবে। তেমনি ভাবে জুলাই 6-এ মিস্টার রায় ক্রেডিট হিসাবের বিপরীতে আমরা 1140 টাকা পাইছিলাম নগদ, কিন্তু ছাড় দেওয়া লাগছে 60 টাকা। এটা হচ্ছে আমার প্রদত্ত বাট্টা, আর আমার প্রাপ্য হিসাব ক্রেডিট করছি মিস্টার রায়ের, হ্যাঁ 1200 টাকা। তো টোটাল আমরা যোগ করে দেব। যোগ করে দিলে ডেবিট আর ক্রেডিট সাইড দেখবে সমান হবে। বোঝা গেছে? তো এই হচ্ছে তোমার নগদ প্রাপ্তি জাবেদা। আর গ নম্বরে কি বলছে? তোমার 3 ঘন্টা নগদান বই। তো 3 ঘন্টা নগদান বই তোমার ডেবিট ক্রেডিট দুইটা খাত থাকবে। খাতে তোমার প্রাপ্তি থাকবে একটা, প্রদান থাকবে একটা। যেহেতু 3 ঘন্টা, প্রদত্ত বাট্টা, নগদ টাকা, ব্যাংক টাকা। 3 ঘন্টা যেহেতু প্রদত্ত বাট্টা, নগদ টাকা, ব্যাংক টাকা। হ্যাঁ, যদি আসে তাহলে ডেবিট, যদি চলে যায় তাহলে কি তোমার ক্রেডিট। তাহলে আমরা যাই এক এক করে যাই। জুলাইয়ের 1 তারিখে আমার উদ্ধৃত ছিল কত? নগদ 5,000 টাকা। সেম ভাবে তোমার চলে গেছে কত? তোমার 2,000 টাকা জুলাইয়ের 1 তারিখে। প্রদান, এটা প্রদান, এটা টাকা চলে গেছে, আর এখানে টাকা ইন হচ্ছে। তো জুলাই 3 তারিখে বিক্রয় হিসাবের বিপরীতে আমার টাকা ইন হয়েছে, মানে টাকা বাড়ছে 5,500 টাকা, আর ব্যাংকে আসছে 6,000 টাকা। আর জুলাই 14 তারিখে ক্রয় হিসাবের বিপরীতে আমার টাকা চলে গেছে 5,000 টাকা চলে গেছে। তেমনি ভাবে জুলাই 6 তারিখে প্রাপ্য হিসাবের বিপরীতে আমার টাকা আসছে, প্রদত্ত বাট্টা 60 টাকা ছাড় ছিল, 1140 টাকা আমার আসছে অ্যাকাউন্টে।
আর জুলাইয়ের 18 তারিখে উত্তোলন হিসাবের বিপরীতে আমার টাকাটা চলে গেছে 2000 টাকা, প্রদেয় হিসাবের বিপরীতে গেছে 2200 আর 2800 টাকা। তো প্রদেয় হিসাব রুনাতে নগদেও দিছি তাকে, আবার ব্যাংকেও দিছি। হ্যাঁ, তারপরে বেতন হিসাব ছিল, ভাড়া, ব্যাংক চার্জ, সব মিলে আমার এত টাকা গেছে। তো যোগ করে বিয়োগ দিলে যেটা থাকতেছে এটা হচ্ছে ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডিটাকে আমরা পরবর্তী বছরে ব্যালেন্স বিডিতে নিয়ে যাব। তো এই যে জেডটা থাকতেছে এটা হচ্ছে নগদান হিসাবের জেড। হ্যাঁ, তো এটা হচ্ছে আলটিমেটলি তোমার অ্যানসার, 3 ঘর নগদান বইয়ের অ্যানসার। বোঝা গেল? ওকে, এখন আমরা 5 নাম্বার কোশ্চেনটা সলভ করব। তো চলো দেখি 5 নাম্বার কি কোশ্চেন আছে। তো 5 নাম্বার হচ্ছে তোমার মূলত চলমান জেড ছক প্রস্তুত করতে বলছে, মানে খতিয়ান জাবেদা এগুলা থেকে আসছে। জাবেদা মুক্ত করো, খতিয়ান প্রস্তুত করো, ব্যাংক উদ্ধৃতের পরিমাণ নির্ণয় করো, তো এগুলা থেকে আসছে। তো এখানে কি কোশ্চেন আছে, মিসেস সিফাত ফ্রেন্সের স্বত্বাধিকারী অগ্রণী ব্যাংকে 20,000 টাকা দিয়ে একটি হিসাব খুলছে, সরঞ্জাম ক্রয় করছে, পণ্য বিক্রয় করছে, রিফাতের কাছে পণ্য বিক্রয় করছে, কবিরের কাছে নগদে পণ্য বিক্রয় করছে। এই জিনিসটা একটু খেয়াল রাখবা, নগদ কথাটা উল্লেখ থাকলে তার মানে এটা বাকিতে ক্রয় বিক্রয় না, কিন্তু রিফাতের কাছে পণ্য বিক্রয় এটা কিন্তু বাকিতে বিক্রয়। হ্যাঁ, আর বাকিতে ক্রয় বিক্রয় যাবে না কি, দেবী আমায় কৃপা করো। তো দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। হ্যাঁ, চামেলির কাছ থেকে পণ্য ক্রয়, তার মানে এটাও ধারে ক্রয়। রিফাতের কাছ থেকে 8,000 টাকার চেক পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো, জামিনীকে চেক প্রদান করা হলো। তো এই হচ্ছে মোটামুটি তোমার লেনদেন গুলা। হ্যাঁ, এখন আমাকে বলছে ব্যাংকের উদ্ধৃতের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ ব্যাংকে দিন মাস শেষে কত টাকা আছে। তো চলো আমরা অ্যান্সারে যাই। তো ব্যাংক উদ্ধৃত আমরা ব্যাংক হিসাব প্রস্তুত করার মাধ্যমে করব। তো 1 সেপ্টেম্বরের 2 তারিখে আমার নগদান হিসাবের বিপরীতে ব্যাংকে টাকা ডেবিট হয়েছিল 20,000, তার মানে নগদ টাকা চলে গেছে, ব্যাংকে টাকা ইন হয়েছে। আর 27 তারিখে প্রাপ্য হিসাবের বিপরীতে আবার ব্যাংকে টাকা আবার ঢুকছে 8,000, টোটাল হলো 28,000। আর সেপ্টেম্বর 30 তারিখে প্রদেয় হিসাব জামেলির বিপরীতে আমার টাকা চলে গেছে, অর্থাৎ জামেলিকে আমি টাকাটা দিছি, 5,000 টাকা দিছি। 28 থেকে 5 গেলে কত থাকতেছে, 23,000। তো এই 23,000টা হচ্ছে ব্যাংক হিসাবে ডেবিট উদ্ধৃত। ওকে, তারপরে তোমার জাবেদা দাখিলা দিতে বলছিল। তো সেপ্টেম্বর 3 কি ছিল, নগদে আসবাবপত্র সরঞ্জাম ক্রয় করছে। তোমার যেহেতু ক্রয় করছে তাই আমার নগদ ও আমার আসবাবপত্র সরঞ্জাম হিসাব বৃদ্ধি পাইছে, আর আরেকটা সম্পদ নগদান হ্রাস পাইছে। তো আসবাবপত্র সরঞ্জাম হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। সেপ্টেম্বর 10 তারিখে কি ছিল, নগদে পণ্য যেহেতু বিক্রয় করছে তাই আমার নগদান হিসাব বৃদ্ধি পাইছে, নগদ টাকা বৃদ্ধি পাইছে, এবং বিক্রয় করলে আয় হয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাই নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে। সেপ্টেম্বরের 15 তারিখে ধারে পণ্য ক্রয় করছে। তো ধারে পণ্য ক্রয় করলে আমি জাবেদাটা একটু আগে বলছি, দেবী আমায় কৃপা করো বা কৃপা করো। তো এই যে কৃপা ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এই যে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট লিখলাম। তারপরে 27 তারিখ রিফাতের নিকট থেকে প্রাপ্ত চেক ব্যাংকে জমা দাও। তার মানে কি, আমার ব্যাংক হিসাব বৃদ্ধি পাইছে এবং রিফাত হিসাব বা প্রাপ্য হিসাব আমার হ্রাস পাইছে। তাই প্রাপ্য হিসাব যেহেতু হ্রাস পাইছে এটা ক্রেডিট হবে। তো টোটাল যোগফল হচ্ছে 51,000 টাকা। তো এটাই হচ্ছে তোমার সাধারণ জাবেদার অ্যানসার। হ্যাঁ, তারপরে তোমার গ নাম্বারে ছিল খতিয়ান বই চলমান জেড ছকে। তো একটা ক্রয় হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। তো ক্রয় হিসাবের মধ্যে একটাই লেনদেন ছিল, সেপ্টেম্বরের 15 তারিখে প্রদেয় হিসাবের বিপরীতে ক্রয় হিসাব বৃদ্ধি পাইছে তাই ডেবিট হয়েছে। হ্যাঁ, আর এখানে তোমার 3টা লেনদেন আছে। ব্যাংক হিসাবের বিপরীতে নগদ টাকা একবার কমে গেছে 20,000 তাই ক্রেডিট হয়েছে, আসবাবপত্র সরঞ্জাম হিসাবের বিপরীতেও কমে গেছে তাই ক্রেডিট হয়েছে, আর এখানে বিক্রয় হিসাবের বিপরীতে তোমার ডেবিট হয়েছে, নগদ টাকা বাড়ছে 20,000, তাই 28,000 থেকে 20,000 বাদ দিলে আমার ক্রেডিট থাকতেছে 8,000 টাকা। তাই নগদান হিসাবের ক্রেডিট উদ্ধৃত হচ্ছে তোমার 8,000 টাকা। বুঝা গেছে? তো এই ছিল 5 নাম্বার পর্যন্ত সলভ। তো 6 নম্বরে আমরা নেক্সট ক্লাসে সলভ করব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।